পার্টিসিপেল শব্দের অর্থ হচ্ছে অসমাপিকা, অর্থাৎ যে কথাটা দ্বারা বাক্য সমাপ্ত হয় না তাকে পার্টিসিপেল বলে। এইটাকে প্রেজেন্ট পার্টিসিপেল কেন বলে? যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে, ভালো করে শুনবেন, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডি, ইডি, টি, এন, এনই, কয়েকটা কথা বলেছি, ডি, ইডি, টি, এন, এনই, এইগুলো যোগ করলে সেটা সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। আচ্ছা, কার পাশে জানি একটু শব্দ হচ্ছে, প্লিজ এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? যদি বেশি সাউন্ড হয় বা এখানে সাউন্ড আসলে সমস্যা হয়, আপনারা মিউট করে রাখেন, যখন কথা বলার প্রয়োজন হয় তখন আবার আনমিউট করবেন। এখানে দেখেন, আমি একটা শব্দ যদি আপনাদের লিখে দেখাই, ই, এ, ই, এ, টি, ইট, ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম হবে এ, টি, ই। এট মানে হচ্ছে খেয়েছিল বা খেয়েছিলাম। আর ইটেন, ই, এ, টি, ই, এন, ইটেন, এই ইটেন শব্দের অর্থ হচ্ছে খেয়েছি বা খাইয়াছে, অর্থাৎ আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, সে কবিতাটি লিখেছে, সে স্কুলে গিয়েছে। তো এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আরেকটা রয়েছে ওই পার্টিসিপেলের মতো, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন আমি যদি লিখি টু ইট, ই, এ, টি, এই টু ইট এটাও কিন্তু একটা পার্টিসিপেল, হ্যাঁ, ইনফিনিটিভ যেটাকে বলে। কেন? দেখেন, এই টু ইট শব্দের অর্থ হচ্ছে খেতে। যেমন আমি যদি এই এই কথাটুকু বলি, আমি খেতে চাই, আমি ভাত খেতে চাই, তো আমি যদি এখানে গিয়ে থেমে যাই যে আমি ভাত খেতে, আচ্ছা, এরপরে মনে দেখবেন আরো কিছু শুনতে ইচ্ছা জাগে যে আমি ভাত খেতে কি, আমি ভাত খেতে চাই, আমি কবিতাটি লিখতে, এখানে গিয়ে থেমে গেলাম, আমি কবিতাটি লিখতে চাই, আমি স্কুলে যেতে, এই যেতের জায়গায় গিয়ে থেমে গেলাম, আমি স্কুলে যেতে চাই। হ্যাঁ, এই যে টু যুক্ত, মনে রাখবেন, ভার্বের পূর্বে বা ভার্বের আগে টু দিলে এটাকে ইনফিনিটিভ বলে। ভার্বের আগে টু দিলে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভের অর্থ অসমাপিকা, পার্টিসিপেলের অংশ অসমাপিকা। আমি আপনাদের একটা ক্লাস নিব আগামীতে, ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড, এই তিনটা ক্লাস একই সঙ্গে হবে, তিনটা বিষয় একই দিনে বুঝাবো, ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড। তখন এই পার্টিসিপেলের আবার ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। এগুলো দেখেন আপনাদের সামনে বললে একটু কঠিন মনে হচ্ছে, হচ্ছে না বলেন? একেবারে সত্য কথা কিন্তু। তো এইগুলো বুঝতে গেলে এর আগে আমাদের এই বেসিক জায়গাটা দেখতে হবে। বেসিক জায়গাটা কি আমি আপনাদের দেখাতে চাই, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? মিম আপু, ইয়াসিন ভাই, দেখা যায়? ইয়াসিন ভাই একটু কথা বলেন। আচ্ছা, কথা বলবেন, আমার ক্লাসটা যদি কখনো মিউট হয়ে যায়, কেটে যায়, আমাকে একটু ফোন প্রয়োজনে আমার ফোনে ফোন দিবেন, স্যার কিছু শোনা যায় না, যদি শোনা না যায় ফোনে ফোন দিবেন। আচ্ছা দেখেন, আমি এবার সেই জায়গাটাতে চলে যাই যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই ক্লাসগুলো কিন্তু বারবার নেওয়া সম্ভব না, একবার বুঝাবো, খুব ভালোভাবে খেয়াল করবেন, হ্যাঁ? এটা হচ্ছে হাউ ক্যান উই স্টার্ট লার্ন ইংলিশ। এটা অনেক আগের একটা ক্লাস, একেবারে প্রথম ক্লাস যেটাকে ধরা যায়। বলা হচ্ছে হাউ ক্যান উই স্টার্ট লার্ন ইংলিশ, এতটুকু এর বাংলা কি মিম বলতে পারবেন? এই যে হাউ ক্যান উই স্টার্ট লার্ন ইংলিশ, এইটার বাংলা কি হবে বলেন তো? ক্যান ইউ স্টার্ট, এখানে হাউ মানে কি বলেন তো? হ্যাঁ, হাউ মানে কি? হাউ শব্দের অর্থ কি? হুম, কেমন ধন্যবাদ। হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন করে, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখা শুরু করতে পারি, কিভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি। তো মিম আপু, আপনি এইটুকু পড়ে ফেলেন, ইংরেজি ভাষা শিখতে হলে সবার আগে আমাদের এখান থেকে পড়েন, এখান থেকে এই পর্যন্ত পড়ে ফেলেন। স্যার, আমার ঠান্ডা যেহেতু গলায় সমস্যা। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে, আম সরি, আমি বুঝতে পারিনি তো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আপনি আগে সুস্থ হন। তাহলে ইয়াসিন ভাই আপনি পড়েন ইংরেজি ভাষা। হ্যাঁ, হ্যাঁ, আপনার কষ্ট করে পড়া লাগবে না, ইয়াসিন ভাই পড়ছে, আমি পড়বো, আপনি আজকে শুনেন। আপনার গলাটা ঠিক হোক, আগামী ক্লাস থেকে আপনি কথা বলবেন, আজকে শুধু শুনলে হবে, ঠিক আছে? মাঝে মাঝে একটু সংকেত দিবেন যে আপনি ক্লাসে আছেন কিনা, এতটুকু বললেই হবে। গলায় আমারও ব্যথা হয়েছে আজকে। আচ্ছা ইয়াসিন ভাই পড়েন, ইংরেজি ভাষা শিখতে হলে আমাদের। হ্যাঁ, ইংরেজি ভাষা শিখতে সবার আগে আমাদের এই প্রয়োজনীয়তা করতে হবে। হুম। আমি কি জানি, ইংরেজি একটা ভাষা, পড়াশোনা থেকে শুরু করে বিদেশ যাওয়া, শিক্ষা গ্রহণ করা, বাণিজ্যের ক্ষেত্রে এছাড়াও নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এই ইংরেজি ভাষা আপনাকে শিখতে হবে। বর্তমানে এই গ্লোবালাইজেশন, আপনি যদি ইংরেজিতে ও কথা বলতে পারেন,
তাহলে আর ক্যারিয়ারের প্রতিটি জায়গায় বাধার সম্মুখীন হতে হবে। এজন্য আমরা প্রত্যেকে ইংরেজি শিখতে চাই, কিন্তু আমরা কখনো এই বিষয়টি বুঝতে পারি না যে কিভাবে ইংরেজি শিখবো, কোনো জায়গা থেকে শুরু করব। যদি আপনি ঠিক লক্ষ্য করতে অথবা হয় জায়গা করবে যে কোন জায়গায় আচ্ছা দেখেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ভালোভাবে শুনতে পারেননি। এখন আমি একটু পড়ি, আচ্ছা, আপনারা শুনবেন। হ্যাঁ, হয়তো নেটওয়ার্কের সমস্যা একটু। দেখেন, বলা হচ্ছে যে ইংরেজি ভাষাটা শিখতে গেলে কোন জায়গা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ নামাবো, এইটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না। যদি আপনি সঠিক লক্ষ্য, দেখেন এই জায়গাটা আমি একটু পড়ি, আপনি যদি সঠিক লক্ষ্য নির্ধারণ করবেন কিভাবে, বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকলে আপনি দ্রুত ইংরেজিতে পারদর্শী হতে পারবেন। এই বিষয়ে যদি ভালো ধারণা না থাকে, তাহলে মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে আপনাকে ইংরেজি শিখে যেতে হবে, কিন্তু ভালোভাবে কখনোই শেষ করতে পারবেন না। ইংরেজি শিখতে হলে একটি সঠিক গাইডলাইন, আমি আবারও বলছি, দেখেন দুইজনেই খেয়াল করবেন, ইংরেজি শিখতে গেলে আপনাদের একটা সঠিক গাইডলাইন অনুসরণ করে ধারাবাহিকভাবে শিখতে হবে। যে বিষয়গুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব, ইংরেজিতে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমি আপনাদের সর্বপ্রথম 7টি বিষয় সম্পর্কে ধারণা দিব। কয়টি বিষয় বলেন? আজকের এই ক্লাসটা কেন নিচ্ছি দেখেন, একেবারে গোড়ার ক্লাস এইটি। 7টি বিষয় সম্পর্কে আপনাদের শিখতে হবে। সেই 7টি বিষয় কি কি? 1 নম্বরে রয়েছে সেন্টেন্স। আজকের ক্লাসটা যদি ভালোভাবে করেন, ইংরেজি ভাষা কোথা থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ করবেন, এই সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন আপনারা পাবেন। কনসেপশন অর্থ হচ্ছে ধারণা। আমরা জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজি ভাষায় এই বাক্য দুইভাবে গঠিত হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। ইংরেজি ভাষায় বাক্য কয়ভাবে গঠিত হয় বলেন? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। এই, হ্যাঁ, এই শীটটা আমি আপনাদের ক্লাস শেষে দিয়ে দিব, ভালোভাবে পড়বেন, খুব ভালোভাবে এটা পড়ে শেষ করবেন। স্যার আমার কাছে বই আছে। ধন্যবাদ। তাহলে বইতেই দেখবেন এইগুলা রয়েছে। হ্যাঁ, আর ইয়াসিন সাহেব, আপনাকে আমি বইয়ের পিডিএফটা পাঠাই দিব না, আমাকে একটু স্মরণ করাই দিবেন। মিমাপুর কাছে বই আছে শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ বই ওকে। বই থাকলে দেখবেন বইয়ের প্রথম দিকে এই চ্যাপ্টার গুলো রয়েছে, আর বইতে যেভাবে সাজানো, আমি হয়তো একটু অন্যভাবে ক্লাস নিচ্ছি, মানে আমার চ্যাপ্টার গুলো আপনি বইতে পাবেন, কিন্তু আমি সিরিয়ালটা মেনটেন না করে আমি যখন যেটা সুবিধা হয় সেইভাবে নিচ্ছি। আপনারা বইতে খুঁজে খুঁজে এগুলা পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখেন কি বলছে, অর্থ অনুসারে সেন্টেন্স আর গঠন অনুসারে সেন্টেন্স। তো অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, মনে রাখবেন। কি কি আমার সঙ্গে একটু বলবেন? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, লেখা নাই, যাই হোক। তো এটা আমি বলে দিলাম যে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার আর গঠন অনুসারে হচ্ছে বাক্য 3 প্রকার। এটা বইতে পাবেন আপনারা। আচ্ছা, যার বিস্তারিত আলোচনা পরবর্তী লেসনে আমরা করব, কেননা এইখানে যদি এই 5 প্রকার সেন্টেন্স আর এই গঠন অনুসারে 3 প্রকার এটা নিয়ে আলোচনা করতে যাই, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। এই বাক্যগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সহজেই যে কোনো রিডিং প্যাসেজ পড়ে তার অর্থ বের করতে পারবো। তার অর্থ কি করতে পারবো? বের করতে পারবো। সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ একটি বাক্যে কোনো একটি সাবজেক্ট বা কর্তা, কোনো একটি ভার্ব বা ক্রিয়া, কোন অংশটি অবজেক্ট বা কর্ম, এইগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে। দ্বিতীয় অংশে এটাকে বলে সেন্টেন্স কম্পোনেন্ট, এর অর্থ হচ্ছে উপকরণ। তরকারি রান্না করতে গেলে উপকরণ লাগে। আপনি যদি মনে করেন পেঁপের তরকারি রান্না করবেন, আপনাকে পেঁপে লাগবে, আলু লাগবে, মাছ লাগবে, জিরা লাগবে, তেল, হলুদ, লবণ, তাই না? তবেই তো পেঁপের তরকারি রান্না করা হবে। আপনি গ্রিন ব্যানানা, কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করবেন, আপনি করলা দিয়ে রান্না করবেন, আপনি শালগম রান্না করবেন, তাহলে সেই উপকরণগুলো তো আপনাকে লাগবে। তো এখানে বলা হচ্ছে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, বাক্যের উপকরণ। বাক্যের কি কি উপকরণ লাগে এইগুলা একটু জানতে হবে। উপকরণগুলোর কি কি জানেন? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই দেখেন, সাবজেক্ট বা কর্তা কাকে বলে, এর প্রত্যেকটা বিষয় আমি শেখাবো। তারপরে রয়েছে অবজেক্ট বা কর্ম কাকে বলে। আপনি একজনকে জিজ্ঞাসা করবেন, ভাই সাবজেক্ট কাকে বলে বলেন তো, একজন মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তিও এটা পারবে না। এটা আমাদের দেশে লেখাপড়ার সিস্টেমটা এরকম, শুধু আমরা সারা জীবন বলে যাই যে এইটাকে সাবজেক্ট, ওইটাকে ভার্ব, ওইটাকে অবজেক্ট বলে।
কিন্তু আপনি একটু বুকে হাত দিয়ে বলেন তো যে এগুলো পারেন কিনা, নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন তো, আমরা নিজেরাও এটা জানি না। সাবজেক্ট বা কর্তা এর সংজ্ঞাটা কি, এর সংজ্ঞা কি, এই সংজ্ঞাগুলো আপনাকে জানতে হবে। কি কথা সত্য কিনা বলতে হবে। জি স্যার। এইগুলো না জানলে আপনার জি বেসিক দুর্বল থেকে যাবে। আপনি এগুলো পড়ে আসছেন সেই 1 থেকে 2 থেকেই, কিন্তু আমাদের ইংরেজি বই ছিল। এইখান থেকে আমরা এত বড় হয়েছি, এত বয়স হয়েছে, কিন্তু এগুলোর সংজ্ঞা আমরা জানি না। আমরা বেসিকে খুবই দুর্বল। কারণ হচ্ছে আমরা বেসিকেরও আগে যে কথাগুলো প্রি বেসিক বলে, দেখবেন প্লে, নার্সারি, কেজি, এখানে পড়ে তারপরে 1 2 3-তে উঠতে হয়। ওইখানে কেন পড়তে হয়? ওইগুলোকে বলা হচ্ছে ওইগুলাকে বলা হচ্ছে প্রি প্রাইমারি, অর্থাৎ প্রাইমারি এর পূর্ব লেভেলে, এটাকে প্রি প্রাইমারি বলে। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, এগুলো পাবেন। এখানে ব্যাখ্যা দিব না, তবে সেন্টেন্স কম্পোনেন্টের ভিতরে আমাদের পড়তে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং আরো একটা বিষয় জানতে হবে, এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এরা কিভাবে বাক্যে বসে, এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। যে সাবজেক্টের পরে কি বসে। সাবজেক্টের পরে ভার্ব বসে স্যার। ধন্যবাদ। কিন্তু বাংলা বাক্যে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব বসে না। যেমন আমি যদি ও, একটা বাক্য বলি, আমি ভাত খাই, এখানে দেখেন মানে ভার্ব হচ্ছে খাই। তো খাই শব্দটা একেবারে বাক্যের শেষে বসেছে। হুম, বাংলাতে ভার্ব শেষে বসে, ক্রিয়া, কিন্তু ইংরেজিতে ভার্ব বসে সাবজেক্টের পরে। কি বলেছি বলেন? ইংরেজিতে ভার্ব বসে সাবজেক্টের পরে। হ্যাঁ, যেমন বাংলায়। এখানে আমি একটা লিখে দেখাই, যেমন লিখলাম, এখানে যদি লিখি MIM, মিম, ইটস, EATS, ইটস, রাইস, RICE, এর অর্থ হচ্ছে মিম ভাত খায়। এখানে মিম হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব বসিয়েছি ইটস, আর এরপরে ইট কোনো ইটস, ইট। কারণ কারণ মিম এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেই জন্য ভার্বের পরে এস বা ইএস দিতে হয়। এইভাবে প্রশ্ন করবেন। হ্যাঁ, মিমাপুর এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে, প্রশ্ন করতে হয়। কিন্তু এখানে এস কেন হবে, ইয়াসিন ভাবে প্রশ্ন করতে হবে। দেখেন, 2 জন পড়ছেন মাত্র, এখানে আর তো কেউ না যে আপনি ভুল বললে অন্যরা লজ্জা করবে, মানে অন্যরা হেসে উঠবে, এমন কোনো বিষয় না। আর লেখাপড়া শিখতে গেলে কখনো লজ্জা করতে নাই, মনে রাখবেন। আপনি মুখ বন্ধ করে না বুঝেও বললেন স্যার বুঝেছি, এটা করে চলে গেলেন, ক্ষতি কার হবে, আমার না আপনার? তাহলে এটা মনে রাখবেন। মিম ইটস রাইস, হ্যাঁ, মিম ভাত খায়। এখানে এই এস কেন হলো, কারণ মিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। তো এইভাবে কিন্তু এখানে এই দেখেন, ইংরেজিতে মিম হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব এসেছে। সাবজেক্টের পরে কি এসেছে বলেন? ভার্ব এসেছে। এই জন্য এখানে কিন্তু এই ইংরেজিতে বসে হচ্ছে, প্রথমে বসে এস, SU বি, সাবজেক্ট, সরি, SUB সাবজেক্ট, তারপর বসে ভার্ব, VERB, তারপর বসে OBJ অবজেক্ট। হ্যাঁ, বাংলাতে বসে হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া, আর ইংরেজিতে বসে হচ্ছে কর্তা, ক্রিয়া, কর্ম। মনে রাখবেন, আই ইট রাইস, ইংরেজিতে যদি বলা হয় আমি ভাত খাই, তো এইটা যা লেখা রয়েছে এই অনুসারে যদি আপনি ইংরেজি করেন, তাহলে কি লিখতে হয় জানেন? আই রাইস ইট। কিন্তু এটা তো একটা ভুল বাক্য, আই রাইস ইট এটা কোনো বাক্য হয় না। বাক্যটা করতে হবে আই ইট রাইস। কিভাবে করতে হবে বলেন? আই ইট রাইস। কিন্তু বাংলায় লেখা রয়েছে আমি ভাত খাই, ওইভাবে যদি আপনি লেখেন তাহলে লিখতে হয় আই রাইস ইট। কিন্তু এটা তো হবে না, ইংরেজরা বলে গিয়েছে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। সাবজেক্টের পরে কি দিতে হবে বলেন? ভার্ব। অর্থাৎ মিম ইটস রাইস, মিম ভাত খায়। আমি তো এইভাবেও লিখতে পারতাম। কোন ভাবে বলেন তো? আমি লিখতে পারতাম মিম মিম, মিম রাইস ইট, মিম ভাত খায়, যা বাংলা তাই ইংরেজি করলাম, মিম রাইস ইট। কিন্তু বাক্যটা হলো, হলো, তবে ভুল হয়ে গেল। কিন্তু সঠিক হবে মিম ইটস রাইস। তৃতীয় নাম্বারে আপনাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। কি শিখতে হবে বলেন? পার্টস অফ স্পিচ। এইটা না জানলে ইংরেজি ভাষাটা কখনোই আপনি শিখতে পারবেন না। তো এই পার্টস অফ স্পিচ খুব স্ট্রংলি আপনাকে শিখতে হবে। এর পরের ধাপে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। কয় প্রকার বলেন? এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে আমি বিশ্বাস করি, কারণ আপনারা যখন 8 9 10-এ পড়তেন তখন কিন্তু পার্টস অফ স্পিচ স্যারেরা পড়িয়েছে। হুম, এই যে বলা হয়ে থাকে যে যাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা আছে তাদের ইংরেজি গ্রামারের
50% জানা হয়ে যায়। কত পার্সেন্ট জানা হয়ে যায় বলেন? 50%। এরপর আমরা পড়বো ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আমাদের প্রত্যেকের ভিতরে রুহু বা আত্মা রয়েছে, রুহু সোল যেটাকে বলে ইংলিশে। তো এই যে রুহু বা আত্মা, এই রুহুটা যদি বেরিয়ে যায় মানুষ কিন্তু মারা যায়। কি যায় কিনা বলেন? এখানেও কিন্তু এই ভার্ব বা ক্রিয়া তাই। আপনি সাবজেক্ট ছাড়া বাক্য করতে পারবেন, অবজেক্ট ছাড়া বাক্য করতে পারবেন, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য করা যায় না। পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স দেখাতে পারবেন না যেখানে ভার্ব নেই। কিন্তু সাবজেক্ট ছাড়া বাক্য করা যায়, কর্তা ছাড়া। কিভাবে জানেন? যেমন যদি বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাক্য লিখলাম, ডিও ডু, তারপর লিখলাম আই ইট। আমি ইয়াসিন ভাইকে বললাম যে প্লিজ ডু ইট, এর অর্থ হচ্ছে এটা করুন। ডু ইট এর অর্থ হচ্ছে কি? এটা করুন বা এটা করেন। আপনাকে বললাম যে ভাই আপনি এই কাজটা করেন। এই যে বললাম ডু ইট, কি বললাম বলেন? ডু ইট। Do it. দেখেন তো এর বাম পাশে কোনো সাবজেক্ট আছে? নেই। তাহলে সাবজেক্ট ছাড়াও কিন্তু এটা কিন্তু একটা বাক্য হয়ে গেল। ডু ইট এর অর্থ Eat হচ্ছে you. হ্যাঁ ইট ইউ, আপনি খান। আবার অবজেক্ট বা কর্ম ছাড়াও বাক্য হয়। কর্ম ছাড়াও কি হয় বলেন? বাক্য হয়। যেমন Eat দেখেন, you. হ্যাঁ এখানে আমি লিখলাম আই ই এ টি, আই ইট, এর অর্থ হচ্ছে আমি খাই। এর অর্থ কি হবে বলেন? আমি খাই। তো দেখেন এইখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, আমি কি খাই তা কিন্তু লেখা নেই। কি আছে? না। নাই। তাহলে এটাও কিন্তু একটা বাক্য হয়ে গেল। তার মানে আমরা বুঝলাম সাবজেক্ট ছাড়াও বাক্য হইতে পারে, অবজেক্ট ছাড়া বাক্য হইতে পারে, কিন্তু হবে। ধন্যবাদ, ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। ইয়াসিন ভাই একটু কথা বলবেন, বুঝতে পারতেছেন? জি, আমি বুঝতেছি। কোনো জায়গায় সমস্যা হলে দেখেন, আমি যতটা পরিশ্রম করে পড়াই আপনারা আরো 10 জায়গায় পড়ে দেখবেন, যাচাই বাছাই করে দেখবেন। আমি যতটা জানি একেবারে নিংড়ানো ভাবে, নিংড়িয়ে, কাপড় নিংড়ালে যেমন জল পড়ে না, আমার ভিতরে থেকে আমি উজাড় করে আমি কিন্তু পড়ানোর চেষ্টা করি। আমি কখনো কোনো কিছু লুকাই না। পড়ানোর ভিতরেও অনেক ফাঁকি ঝুঁকি থাকে, কিন্তু আমি যতটা জানি পরিশ্রম করে, যত রকমের উদাহরণ আছে সব ব্যবহার করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। তো এরপরও আপনারা না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবেন। মিম আপু বুঝতে পারছেন? আমার প্রত্যেকটা ক্লাসে এরকম পাবেন, শুধু আজকে না। তো বলা হচ্ছে এরপর আমাদের ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়। ইংরেজিতে ভার্বের গুরুত্ব অপরিসীম। এই ভার্বটা আমরা 4 নম্বরে শিখবো। আচ্ছা এখানে দেখেন এই যে ভার্বের ভোকাবুলারি, ভার্বের ভোকাবুলারি শিখবো। একটু আগে যেগুলো আমি দেখিয়ে এসেছি আপনাদের মনে আছে? ওই যে প্র্যাকটিস, 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 ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো এন্ড গন, এগুলা কিন্তু আপনাদেরকে শিখতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে, মুখস্থ করতে হবে। কেননা যদি বলা হয় আমি স্কুলে যাই, কি হবে বলেন তো? আই গো টু স্কুল। কিন্তু I যদি go to বলি, school. আমি স্কুলে গিয়েছিলাম, তখন কি হবে? আই আমি স্কুলে গিয়েছিলাম। I went to. ধন্যবাদ I ইয়াসিন went. ভাইকে, ধন্যবাদ। I হ্যাঁ went এখানে, to. এখানে দেখেন এই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা তো আপনার মুখস্থ আছে, এই জন্য আপনি বলতে পারলেন। মুখস্থ যদি না থাকতো আপনি কি বলতে পারতেন? পারতেন না। অতএব আপনাকে এই যে ভার্ব ফর্মে যে টু শিখ, স্কুল, এই টু স্কুল ফুলটাই অবজেক্ট। হ্যাঁ টু স্কুল ফুলটাই অবজেক্ট, তবে এখানে টু বসেছে কেন? ওই যে বলছে আমি স্কুলে যাই, অর্থাৎ এখানে বোঝাচ্ছে আমি স্কুলের দিকে যাই। টু মানে হচ্ছে, টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। টু মানে হচ্ছে কি বলেন? কাছে, কাছ দিকে, প্রতি। প্রতি। টু মানে হচ্ছে কি? কাছে, দিকে, প্রতি। মনে রাখবেন ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। এটা যখন প্রেপোজিশনের ক্লাস নিব তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, প্রেপোজিশনের ক্লাস নিব যখন, তখন খুব ভালোভাবে জানতে পারবেন। প্রেপোজিশন পড়াবো, ইন, টু, বাই, ফর, ফ্রম, এইগুলো ক্লাস নেওয়ার সময় আপনারা জানতে পারবেন যে কোথায় টু বসে, কোথায় ইন বসে, কোথায় ফর বসে, কোথায় ফ্রম বসে, এগুলো আপনারা তখন জানতে পারবেন। আচ্ছা তো যাক, ওঠায় আমরা এখন বলবো না। তো আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে আমরা ভার্বের ভোকাবুলারি মুখস্থ করব। এই যে ভার্ব ফর্মে শিট দিচ্ছি, এগুলো মুখস্থ করতে হবে। এরপর আমরা পঞ্চম নাম্বারে শিখবো টেন্স। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। আমাদের প্রত্যেকের মা বাবা রয়েছে, তাই না? কারো বেঁচে আছে, কারো নাই। তো আমরা কিন্তু মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি। আর এই যে ইংরেজি ভাষা বা পৃথিবীর যে কোনো ভাষা, এইটা জন্ম নিয়েছে টেন্স থেকে। কোন জায়গা থেকে বলেন? টেন্স থেকে। টেন্স। এই জন্য বলা হচ্ছে টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই টেন্সটাকে আপনি যত ভালোভাবে শিখবেন তত দ্রুত আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এই যে দেখেন আমি কথা বলছি, প্রত্যেকটা কথা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে বলছি, অর্থাৎ আমার কথাগুলো যখন মুখ থেকে বের হচ্ছে তখন কন্টিনিউয়াস টেন্স, যখনই বের হয়ে যাচ্ছে 1 সেকেন্ড পরেই ওইটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। পাস্ট অর্থ কি বলেন? অতীতকাল। পাস্ট অর্থ হবে হচ্ছে অতীতকাল। হ্যাঁ, তো আমরা টেন্সটা সম্পর্কে ভালো ধারণা রাখবো। এরপর পড়বো মোডাল অ্যান্ড সেমি মোডাল ভার্ব। সব কথা আপনি টেন্স ব্যবহার করে বলতে পারবেন না, এই জন্য আপনাকে মোডাল এবং সেমি মোডাল ভার্বের ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষায় 18টার মতো মডাল ভার্ব রয়েছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ টু, নিড টু, ডেয়ার টু, মাস্ট টু, এইভাবে 18টা মোডাল ভার্ব রয়েছে, যেটা আমরা মডাল ভার্বের ক্লাস যখন করব তখন খুব ক্লিয়ার ভাবে এই মডাল সম্পর্কে জানতে পারবো। তাহলে টেন্সের পরে আমরা মডাল এবং সেমি মডাল শিখবো। কি শিখবো বলেন? মডাল এবং সেমি মডাল শিখবো। এইভাবে দেখেন, আমি কিছুদিন আমার সঙ্গে লেগে থাকেন, আপনি ইংলিশে একটা সুন্দর কনসেপ্ট পাবেন, কথা বলতে পারবেন, নির্ভুলভাবে লিখতে পারবেন। এই বিষয়গুলো যদি না জানা যায়, দেখেন আমি আরেকটু সামনে আগাই, এটা হচ্ছে 6 নম্বরে মডাল সেমি মডাল। 7ম নাম্বারে আমাদের সর্বশেষ যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কি বলা হয় বলেন? প্যাসিভ ভয়েস। এর বাংলাটা হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। কয়টা বাচ্য বলেন? নিষ্ক্রিয় বাচ্য। নিষ্ক্রিয় মানে কি জানেন? যার কার্যকারিতা কম রয়েছে। যেমন যদি বলা হয় সুমন ভাত খায়, এইটা হচ্ছে এখানে খাওয়া কাজটা ডিরেক্ট সুমনের দ্বারা করা হচ্ছে। খাওয়া কাজটা কার দ্বারা করা হচ্ছে? সুমনের দ্বারা। এই জন্য এটাকে বলা হচ্ছে সক্রিয় বাচ্য। কি বলা হচ্ছে বলেন? সক্রিয় বাচ্য। আর যখন সুমন একটু বাক্যের দূরে গিয়ে বসবে তখন তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। যেমন সুমন ভাত খায়, এখানে আরেকটা বাক্য বললাম, ভাত সুমনের দ্বারা খাওয়া হয়। কি বললাম বলেন? ভাত খাওয়া হয়। এখানে সুমনের কিন্তু এই বাক্যে অতটা কর্তৃত্ব বা প্রভাব নাই, এই জন্য এইগুলোকে বলা হয় প্যাসিভ ভয়েস, নিষ্ক্রিয় বাচ্য। যদি বলা হয় জমিটা বিক্রয় করা হইবে, বাজারে মাছ বিক্রয় করা হয়, বইটা পড়া হয়, আচ্ছা কারা পড়ে, কারা মাছ বিক্রি করে? এখানে কি কোনো গ্রুপের নাম লেখা আছে, কোনো ব্যক্তির নাম আছে? নেই। এই জন্য এইগুলোকে বলে নিষ্ক্রিয় বাচ্য। কিসের নিষ্ক্রিয় বাচ্য? এই বাচ্চগুলোতে, এই সেন্টেন্স গুলোতে সাবজেক্ট থাকে না। দেখবেন শহরে বিভিন্ন ভাষায় লেখা থাকে টু লেট। টু লেট অর্থ কি জানেন? ভাড়া দেওয়া হইবে, বাসা ভাড়া দেওয়া হইবে। তো ওখানে কিন্তু মালিকের নাম নাই, যে শারমিন আপা বা অমুক আপা, ইসলাম ভাই, অমুক ভাই ভাড়া দিবে, কারোর নাম থাকে না, শুধু লেখা থাকে টু লেট। তো এখানে সাবজেক্ট থাকে না, উজ্জ থাকে। এই জন্য এগুলোকে নিষ্ক্রিয় বাচ্য বলে। এগুলোকে নিষ্ক্রিয় বাচ্য বলে, মনে রাখবেন এই কথাগুলো। হ্যাঁ, আচ্ছা, এইগুলাতে দেখেন আমাদের সর্বশেষ বিষয় হচ্ছে প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসটা আমরা ভালোভাবে শিখলে আমাদের মোটামুটি আর কোনো কিছু সেইভাবে শেখা লাগে না। আমরা একটু, তো এই যে 7টা বিষয় দেখালাম না, এই 7টা বিষয়ের কিন্তু 7 দিনে ক্লাস নিব। অর্থাৎ 7টা ক্লাস যদি আপনি ধৈর্য ধরে করতে পারেন, তাহলেও কিন্তু আপনি ইংলিশের একটা সুন্দর গোছানো দিক নির্দেশনা আপনি পাবেন। এখানে মডাল দিয়ে কিছু বাক্য করেছি, দেখেন। যদি বলা হয় আই ক্যান গো টু স্কুল, এখানে 2টা ভার্ব রয়েছে, একটা হচ্ছে ক্যান ভার্ব, আরেকটা রয়েছে গো ভার্ব। ক্যান অর্থ হচ্ছে পারা, আর গো অর্থ হচ্ছে যাওয়া। তো এই যে 2টা ভার্ব, এর প্রথম ভার্বটিকে বলা হচ্ছে মডাল ভার্ব। আই গো টু স্কুল এইটা বললে একটা টেন্সের বাক্য হলো, এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি বাক্য, আমি স্কুলে যাই। কিন্তু যখন আমি বলবো আমি স্কুলে যেতে পারি, তখন এটা কিন্তু এখানে একটা ক্যান নামক মডাল ভার্ব ব্যবহার করেছি। এবং এই ক্যান শব্দের অর্থ হচ্ছে অ্যাবিলিটি বোঝায়, সামর্থ্য। আমি স্কুলে যেতে পারি, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আর আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। 2টা বাক্য 2 রকম, একটা টেন্স ব্যবহার করে করেছি, আর একটা মডাল ভার্ব ব্যবহার করে করেছি। সব কথা টেন্স দিয়ে বলা যায় না, কিছু কিছু কথা বলার জন্য মডাল ভার্বের হেল্প লাগে।
দেখেন অ্যাবিলিটি সামর্থ্য অর্থে ক্যান বসে। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি স্কুলে যেতে পারতাম, আই কুড গো টু স্কুল। পসিবিলিটি সম্ভাবনা অর্থে আই মে গো টু স্কুল। এখানে মেটা হচ্ছে একটা মডাল ভার্ব। মিম আপা ভালো করে খেয়াল করবেন, অন্যদিকে মনোযোগ দিবেন না, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিচ্ছি। আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। দেখেন এখন আর যাই না, এখন হয়তো আপনি চাকরি করেন বা অন্য কোনো পেশায় রয়েছেন, স্কুলে যাওয়া লাগে না। বলছেন যে আই উড গো টু স্কুল, আমি স্কুলে যেতাম। আমি স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম। এই অতীতকালে কোনো অভ্যাস আমার ছিল এমন বুঝালে ইউজ টু এর ব্যবহার করতে হয়। আমি স্কুলে যেতাম, আই ইউজ টু গো টু স্কুল। আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু স্কুল। যাই হোক, আমি নিচে আগাবো না, এটা আপনারা পড়ে নেবেন। এটা হচ্ছে মডাল ভার্বের ব্যবহার, মডাল। হ্যাঁ, এই মডাল ভার্বের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল টু মেক আ সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাক্য রচনা করতে গেলে মডাল ভার্বের অতীব গুরুত্বপূর্ণ ব্যবহার থাকে। এই 18টি মডাল সেমি মডাল ভার্বের ব্যবহার জানা থাকলে আমরা 18টি বাক্য তৈরি করতে পারবো আমাদের মনের ভাব প্রকাশের। অর্থাৎ 12টি টেন্স ও 12টি মডাল সেমি মডাল এর ব্যবহার যদি জানা থাকে, আপনি বাংলায় যেটা ভাববেন সেইটাই আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। যা বাংলায় ভাববেন সেইগুলো আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে একটা শীট একটু দেখাই। এই যে একটা শীট দেখেন, আমরা গত ক্লাসে এই ধরনের ট্রান্সলেশন করছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পাখিরা আকাশে উড়ে, গোলাপের গন্ধ মিষ্টি, তোমরা ভাগ্যবান, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ঘোড়ার কি শিং আছে, তুমি কি তাকে চেনো, তুমি কি চা পান করো, মুহাম্মদ ইউনুস কে, আমার একটি পাখি আছে, তোমরা শক্তিশালী। এই বাক্যগুলো কিন্তু একেবারে সাধারণ বাক্য, কোনো প্যাসেজ আকারে দেওয়া নেই। এগুলোকে বলে সিঙ্গেল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। কিন্তু এই বাক্যগুলা যখন আমি এই প্যাসেজ আকারে নিয়ে আসব, তখন কিন্তু আমাদের করার একটা অ্যাবিলিটি অর্জন করতে হবে। দেখেন আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, আমাদের শিক্ষকরা আমাদের সবসময় সাহায্য করেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। এই যে দেখেন একটা প্যাসেজ পড়লাম, এখানে কিন্তু সিঙ্গেল ছাড়া ছাড়া স্পেশাল কোনো বাক্য নাই, একসাথে দেওয়া। এইগুলাই যদি আপনি অনুবাদ করতে পারেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কথাগুলা বলি, এইগুলাই যদি আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, তবেই কিন্তু আপনার ইংরেজিটা শেখা হয়ে গেল। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে এই ধরনের প্যাসেজ অনুবাদ করা শিখতে হবে, এই ধরনের প্যাসেজ আপনাকে অনুবাদ করা শিখতে হবে, তবেই কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এই বাক্যগুলো একটু বলার চেষ্টা করেন তো মিম আপু বা ইয়াসিন ভাই। প্রথমে মিম আপু একটু চেষ্টা করেন। আমার নাম রাজু। My name is Israt. হ্যাঁ, না I'm রাজু going to দিয়ে school. বলেন, মাই নেম ইজ রাজু। My my name is Raju. I না, every day বাংলাটা বলেন, বাংলাটা বলেন, বাংলা কি আছে, আমি প্রতিদিন। প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। হুম, I go to school. না, I wake up, go to school every day. না না না, আই ওয়েক আপ ইন দা মর্নিং। এই দেখেন, আই ওয়েক আপ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে উঠি। আই ওয়াক আপ এভরি মর্নিং অ্যান্ড এবং গো টু স্কুল এবং স্কুলে যাই। তারপর বলেন স্কুলে গিয়ে আমি অনেক কিছু, দেখছেন এইগুলো করতে হয়, করলে এই ভুলগুলো কিন্তু শুধরে নেওয়া যায়। পড়েন স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। La- I learning. পারি না। এইগুলো পারতে হবে। হ্যাঁ, আমার কাজ হচ্ছে এইগুলো আপনাকে দিয়ে আমি পারাবো, এইগুলো পারতে হবে। হুম, এইগুলো যখন পেরে যাবেন, তখন মনে করবেন যে আমি স্যারের কাছে পড়ে উপকৃত হয়েছি, আমি কিছু শিখতে পেরেছি। এইগুলো পারতে হবে। ইয়াসিন ভাই একটু চেষ্টা করেন তো। আমার নাম রাজু,
আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। জি, আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আই ওয়াক আপ এভরি মর্নিং। তারপরে স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল আই আই লার্ন, এখানে আই লার্ন মেনি, আই লার্ন মেনি 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 থিংস। থিংস, ইয়েস। স্কুলে ইন তারপর বা গোয়িং টু স্কুল বা ইন স্কুল আই লার্ন মেনি থিংস, এই পর্যন্ত ঠিক আছে। পরে বলেন, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। আমাদের জি, আমাদের আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। হুম। our teacher always help us. আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। হুম। এটা দেখেন, এগুলো এখানে আপনারা এখন একটু পারবেন না, কারণ আপনাদের এখানে এগুলা, অর্থগুলা জানি না। হ্যাঁ হ্যাঁ, এইগুলো এখন পারবেন না। আরো কয়েকটা ক্লাস আপনাদের নিব, তারপর এগুলো পারবেন। কিভাবে বাক্য সাজাতে হয় এই সম্পর্কে আরো কিছু ক্লাস করতে হবে, তারপর এগুলো পারবেন। হ্যাঁ, এগুলো একটু কঠিন আছে, তারপরও আপনাদের আমি যাচাই বাছাই করার জন্য এগুলো আমি করতে বলেছি। যাই হোক, আমি একটু হেল্প করি। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, এই বাক্যটা কিভাবে সাজাবো দুইজনই ভালো করে খেয়াল করেন, অমনোযোগী হবেন না প্লিজ। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, এখানে সাবজেক্ট কি বলেন তো? আমি বলেছি ইংরেজি বাক্যে সব সময় আগে সাবজেক্ট বসাতে হয়। তো আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের শিক্ষকরা। বুঝতে পারছেন নিমাপু? জি স্যার। আমাদের শিক্ষকরা, এটা হচ্ছে সাবজেক্ট। ইয়াসিন ভাই কথা বলতে হবে, হ্যাঁ। তো এই সাবজেক্টের পরে আমরা জানি ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্ব বসে। তাহলে আমাদের শিক্ষকরা সাহায্য করেন, সাহায্য করে ইংরেজি কি হবে? হেল্প আস। কি হবে বলেন? হেল্প আস। এই যে জায়গাটা দেখেন, আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকরা সাহায্য করেন, হেল্প আস। কখন সাহায্য করেন? সব সময়। সব সময় ইংরেজি কি? অলওয়েজ। তো ওই সাবজেক্টের, অলওয়েজ। এই সাবজেক্টের পরে এই অ্যাডভার্বটা দিয়ে দিতে হয়। সাবজেক্টের পরে অ্যাডভার্বটা দিয়ে দিতে হয়। যেমন আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সর্বদা, অলওয়েজ মানে সব সময় বা সর্বদা, আমাদের শিক্ষকরা সর্বদা আমাদের সাহায্য করেন। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। কি করেন বলেন? সব সময় সাহায্য করেন। তাহলে এই যে বাক্যটা কিভাবে সাজালাম, এটা ইয়াসিন ভাই পারতেছিলেন না, কিন্তু এখন দেখেন কত সহজ হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা আরো একটু গ্রামার শেখেন, মডাল সেমি মডাল শেখেন, ভয়েস চেঞ্জ শেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে সাজাতে হয় শেখেন, প্রেপোজিশন শেখেন। দেখবেন এই ধরনের বাক্য পানির মতো আপনারা গঠন করতে পারবেন, বাংলা থেকে ইংরেজিতে পারবেন। এই কনফিডেন্স কি আপনাদের ভিতরে আছে? বলেন, পারবেন? ইনশাআল্লাহ। জি, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে শিখলে, আমার পরিশ্রমের সঙ্গে আপনারাও পরিশ্রম করলে পারবেন। সত্য কথা বলছি, দেখেন অনলাইনে অনেকেই পড়ায়, আপনারা একটু খোঁজ নেবেন, পারলে কোথাও দুইটা একটা ফ্রি ক্লাস করার সুযোগ থাকলে করবেন। যতটা আমি কষ্ট করে পড়াই এইভাবে কিন্তু খুব কম জায়গায় পাবেন। পাবেন না বললে আমাকে অহংকার করা হবে, বড়াই করা হয়। কিন্তু এইভাবে অনেকে এমনও হয় টাকা নেওয়ার পরে আর তাদের খোঁজ খবর থাকে না। মিম আপু তো নতুন ভর্তি হয়েছেন, এই ইয়াসিন ভাইয়ের কাছে শুনে দেখেন, আমি প্রত্যেকটা ক্লাস ওনাকে এইভাবে নেই, প্রত্যেকটা ক্লাস দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে উনি আমার কাছে পড়ছেন। তো আমি এইভাবে আপনাদের সঙ্গে থাকব, আপনারাও আমার সঙ্গে এইভাবে থাকবেন। কথা বুঝতে পারছেন? একটা বাক্য দেখেন, কত কঠিন বাক্য মনে হচ্ছিল পড়ার আগে। শিক্ষকরা, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, এই বাক্যটা কিভাবে গঠন করবেন? প্রথমে এখানে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমাদের শিক্ষকরা, আওয়ার টিচার্স। এরপর ভার্ব হচ্ছে সাহায্য করেন, হেল্প আস। কিন্তু এই সাবজেক্টের পরে এখানে একটা অ্যাডভার্ব রয়েছে সব সময়, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বের পরে দেওয়া যায় অথবা ভার্বের আগে দেওয়া যায়। তো এখানে সাবজেক্টের পরে অর্থাৎ ভার্বের আগে দিতে হবে আওয়ার টিচার্স হেল্প আস, এর মাঝখানে অলওয়েজ দিতে হবে আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা শিখতে পারবেন, এইভাবে শিখাবো, কোনো সমস্যা হবে না। কিন্তু
আমাদের এই মডাল সেমি মডালটা একটু শিখতে হবে। এরপরে দেখেন কিভাবে একটা বাক্য করা যায়, ওয়ার্ডগুলো ব্যবহার করে স্পিক অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। এই একটা বাক্য দেখেন, এখানে দেখাই। আমি যদি একটি স্যাম্পল অ্যান্সার দেখাই তাহলে এমন হতে পারে, সর্বপ্রথম আমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে ধারণা নিব। যেমন গেট আপ মানে হচ্ছে ওঠা, ওয়াশ মানে হচ্ছে ধৌত করা, টেক মানে হচ্ছে নেওয়া, অ্যাবলিউশন অর্থ অজু করা, রিফ্রেশ অর্থ সতেজ করা, স্টার্ট অর্থ শুরু করা, কাম ব্যাক অর্থ ফিরে আসা, স্পেন্ড অর্থ সময় কাটানো, আর গো মানে যাওয়া। উপরের এই যে যে কয়টা ওয়ার্ড, এরা প্রত্যেকে কোন পার্টস অফ স্পিচ জানেন? এরা প্রত্যেকে হচ্ছে ভার্ব। প্রত্যেকে কি হবে বলেন? ভার্ব। তো এই ভার্ব গুলা ব্যবহার করে আমি নিজের জীবনের একটা রুটিন সাজাবো। অর্থাৎ সকাল থেকে আপনি রাত পর্যন্ত কি করেন। যেমন ইয়াসিন ভাই এগুলো পড়েন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, এটা আপনার ডেইলি অ্যাক্টিভিটিস, এটা একটু পড়ে ফেলেন প্লিজ। Assalamu alaikum. Good afternoon, you all. I am Yasin. Before you, I am really glad to share my feelings. I will try to say something about my daily activity. I get up early in the morning every day. Then I brush my teeth. Then I wash my face and take ablution for Fajr prayer. After that, I do some exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office at 9:30 a.m. Then I start my work. Then I take lunch at 2 p.m. After that, I come back from office at 5 p.m. Then I spend something with my family. Then I learn English for 1 hour. Then I have my dinner at 10 p.m. Then I go to bed for sleeping at 11 p.m. That's all about my daily activities. Thanks for patient sharing. ধন্যবাদ, অনেক ভালো পড়েছেন, নির্ভুল ভাবে পড়েছেন, অনেক ধন্যবাদ। তো এখানে দেখেন ব্লক লেটার দিয়ে কিছু শব্দ লিখেছি, গেট আপ, ব্রাশ, ওয়াশ, টেক, রিফ্রেশ, স্টার্ট, স্পেন্ড, লার্ন, কাম, হ্যাভ, গট। এর প্রত্যেকটা কিন্তু ভার্ব, এবং এই ভার্ব গুলো দেখেন এখানে আছে। গেট আপ মানে হচ্ছে ওঠা, ওয়াশ মানে হচ্ছে ধৌত করা, টেক শব্দের অর্থ নেওয়া, অ্যাবলিউশন অর্থ অজু করা, রিফ্রেশ অর্থ সতেজ করা, স্টার্ট মানে শুরু করা। এই ভার্ব গুলো ব্যবহার করে আমি কিন্তু এখানে বাক্য তৈরি করেছি। আপনাকেও কি করতে হবে? এখানে এই ভার্ব ব্যবহার করে ডেইলি অ্যাক্টিভিটিস লিখতে হবে। আগামী ক্লাসে এইখানে না দেখে এইটা সামনে থাকবে, কিন্তু আমি একটু নিচে রাখবো। আপনারা এই ভার্ব গুলো ব্যবহার করে একটু ডেইলি অ্যাক্টিভিটিস বলবেন। এখানে মিম আপু এবং ইয়াসিন ভাইয়া আপনারা যে যে কাজ করেন সেই কাজগুলা সারাদিন আপনি ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ দৈনন্দিন কার্যাবলী এইগুলো আপনাকে বলতে হবে। এইগুলো কি করতে হবে? যেমন বাংলায় যদি বলি, আমি প্রতিদিন সকাল 5টায় বা ভোর 5টায় ঘুম থেকে উঠি। এভরিডে আই ওক আপ অ্যাট 5 AM। তারপর আমি অজু করি। আফটার দ্যাট, তারপর আমি আমার বাইরে যাই বা আমার বাথরুমে যাই। আই গো টু টয়লেট। আফটার দ্যাট আই রিফ্রেশ মাইসেলফ অ্যান্ড আই টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আফটার দ্যাট আই সে মাই প্রেয়ার অ্যান্ড আই টেক সাম রেস্ট অ্যান্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট। Then I sit to read and I read till 9 AM. 9টা পর্যন্ত আমি পড়ি। Then I take my shower and take my meal. After that I go to school at 10 PM and I stay school from 10 PM to 4 PM. 10টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকি। When my school breaks up, I come back home. যখন স্কুল শেষ হয় আমি বাড়ি ফিরে আসি and go to field for playing with my friends. আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাই। After that
In the afternoon, I come back home and I sit to read. I read till 10 p.m. রাত 10টা পর্যন্ত, টিল মানে পর্যন্ত, রাত 10টা পর্যন্ত পড়ি। Then I take my dinner or supper and I go to bed at 11:30 p.m. And this is my daily activities. That's all about me. Thanks for patience hearing. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। দেখছেন কত সুন্দরভাবে ডেইলি অ্যাক্টিভিটিস বলে ফেললাম। আপনাদেরকেও এই ফরমেশনটা, এই যে একটা যা কিছু লেখা আছে না, এইভাবেই কিন্তু আপনাদের না দেখে দেখে ডেইলি অ্যাক্টিভিটিসটা বলতে হবে। কি করতে হবে বলেন? ডেইলি অ্যাক্টিভিটিসটা বলতে হবে এবং কথা বলা শুরু করতে হয়। যা আছে সবই তো জীবনের সাথে মিলে যায়, সবই না, এখানে মিলবে না ইয়াসিন ভাই। মনে করেন আপনি ঠিক যা যা করেন সব কথা কিন্তু এখানে মিলবে না, সব কথা কিন্তু এখানে আসবে না। আপনি হয়তো এরা যা যা লিখেছে সেইভাবে আপনি কথাগুলো নাও করতে পারেন, অন্যভাবে বলবেন। অর্থাৎ আপনি ঠিক যা যা করেন, এখানে একজন বলছে কি স্যার আমি হয়তো 10টা স্কুলে যাই, আপনি তো এখন ছাত্র না, আপনি একটা কোম্পানিতে কাজ করেন, বলবেন স্যার আমি 9টার সময় অফিসে যাই, 9টা থেকে 5টা পর্যন্ত আমাকে অফিসে থাকতে হয়, তারপর আমি আবার বাসায় ফিরে আসি, এসে আমি ফ্রেশ হই, নামাজ পড়ি, আমি আবার খাবার খাই। অর্থাৎ আপনি ঠিক যা যা করেন সেইগুলো ইংলিশে বলতে হবে। আপনি কি কি করেন সেই কথাগুলো কিন্তু আপনাকে ইংলিশে বলতে হবে। মিম আপু ঠিক যা যা করে সেই কথাগুলো ইংলিশে বলতে হবে। এইভাবে বললে দেখবেন আমাদের কথা বলার জড়তাটা কেটে যাবে। প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে, এর একটা শীট আমি আজকে দিয়ে দিব। আপনারা সেই প্রেজেন্টেশন, ওখানে প্রথমে লেখা থাকে যে আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াসিন শেখ বিফোর ইউ, আই এম ভেরি গ্ল্যাড টু নো but I am very glad to give me such a chance to say in this important topic all about me by in front of you. Now I am going to start my speech. Dear audience, please listen to me very carefully. এটা বলে টলে শেষে আপনি এখানে ভিতরে অনেক কিছু বলবেন, বলে শেষে বলবেন যে that's all for today, see you in the next class in the next topic. That's all for today, see you in the next class. আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বা থ্যাংকস ফর এভরিবডি ফর প্যাশেন্স শেয়ারিং। প্রত্যেককে ধন্যবাদ আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য। কথা বলা না খুবই সহজ, একটু মনে মনে বিশ্বাস করেন। অরভিল রাইট এবং উইলবার রাইট নাম শুনেছেন নিশ্চয়, বিমান আবিষ্কার করেছিল দুই ভাই। তো এরা আকাশে পাখি দেখতো, কি দেখতো বলেন? পাখি দেখে মনে মনে বিশ্বাস করতো যে পাখি যদি আকাশে উঠতে পারে মানুষ কেন পারবে না, পাখি যদি আকাশে উঠতে পারে মানুষ কেন পারবে না। তো তারা গবেষণা করে তারা কিন্তু এখনকার মতো আধুনিক বিমান তৈরি করে রেখে যেতে পারেনি, কিন্তু বিমান তৈরির যে মূল ফর্মুলা এটা কিন্তু তারা তৈরি করে রেখে দিয়ে গেছে, যার সুফলটা এখন বিশ্বব্যাপী সারা মানুষ ভোগ করে। একটা সময় আমেরিকায় যেতে 6 মাস লাগতো, সাগর পথে যেতে হতো জাহাজে করে। কয় মাস বলেন? 6 মাস। আর এখন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় যাইতে মাত্র 13 থেকে 14 ঘন্টা সময় লাগে, এর ভিতরে বিরতিও থাকে। তো এইটা সম্ভব হয়েছে প্রযুক্তির কল্যাণে। তো আমরাও এখানে কিছু কিছু প্রযুক্তি, কিছু কিছু যুক্তি এবং কিছু কিছু পন্থা অবলম্বন করে এই ভাষাটাতে খুব সহজে কথা বলতে পারব। তার ভিতরে এই একটা সিস্টেম দেখালাম যে প্রেজেন্টেশন দিতে হবে। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ঢাকা ইউনিভার্সিটি, তো প্রথম দিন আপনাকে বলা হলো যে আজকে আপনাদের নবীন বরণ। নবীন বরণ বোঝেন তো? তো নবীন বরণ উপলক্ষে মিম বা ইয়াসিন ভাই আপনাদের দুজনকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আপনাদের কেমন লাগছে এইটা ইংলিশে বক্তব্য দিতে হবে। তো আপনারা ভার্সিটিতে তারাই চান্স পায় যারা মেধাবী ছাত্র ছাত্রী, তাই না? তো চান্স পাওয়ার পরে আপনাকে ওখানে ডাকলো, আপনি মাইক্রোফোনের সামনে গিয়ে বলছেন যে স্যার আমি তো ইংলিশে বলতে পারবো না, আমি বাঙালি মানুষ, আমাকে বাংলায় বলার সুযোগ করে দিন। তখন সবাই কিন্তু উচ্চস্বরে হেসে উঠবে, বলবে যে এ কেমন ছাত্রী যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে অথচ ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারে না, ইংলিশে দু কলম বলবে
অর্থাৎ এখানে কি করতে হবে? আচ্ছা, রিপিট হচ্ছে। হ্যাঁ, এবার শোনা যায়? জি স্যার। আচ্ছা, তো দেখেন, এই যে আপনাকে প্রেজেন্টেশন দিতে বলা হলো, আপনাকে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে। আমাদের এই ভাষাটা এখানে শিখতে আসার সবার একটা মেইন টার্গেট, সেটা হচ্ছে আমরা যেন এই ভাষাতে কথা বলতে পারি। কি সত্য কিনা বলেন? এখানে জি। স্পন্টেনিয়াসলি কিন্তু আমাদেরকে কথা বলতে হবে, তা না হলে আমার কি হচ্ছে বারবার? আচ্ছা, যাই হোক, একটু মিউট থাকুক। তো এইখানে আমাদের প্রেজেন্টেশন দিতে গেলে কি করতে হবে? এইভাবে এই গ্রামার গুলো শিখতে হবে। ভার্ব, সাবজেক্ট, ভার্বের ভি2 এবং এক্সটেনশন, অতীতকাল যখন বুঝাবে। এই দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস এক্সটেনশন, অর্থাৎ এখানে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে কথা বলতে হবে। এখানে উপরে যেমন আপনি সারাদিন কি কি করেন বর্তমান সময়ে, তার উপরে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, এই একই কথা আপনাকে পাস্ট টেন্স ব্যবহার করে বলতে হবে। যেমন দেখেন, এটা যদি আমি একটু পড়ি, হোয়াট ওয়াজ ইয়োর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস। হোয়াট ওয়াজ ইয়োর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, আপনার গতকালকের অ্যাক্টিভিটিস কি ছিল। তো আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করে এইটা একটু পড়বো। ইয়াসিন ভাই, আপনি একটু পড়ে ফেলবেন। এখানে মিমাপুর গলায় সমস্যা, উনি পারবে না আজকে, আপনি পড়েন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, এখানে পড়েন। জি। Assalamu alaikum. Good afternoon, you all. I am Yasin. Before you, I am really glad to share my feelings. I will try to say something about my yesterday activities. I got up early in the morning yesterday, then brushed my teeth. Then I washed my face and took ablution for Fajr prayer. After that, I did some exercise. Then I refreshed my and took my breakfast. Then I got ready to go to office. 9:30 p.m. Then I start. কারো পাশে মনে হয় দুইটা ডিভাইস চালু করা, একটা অফ করেন। দেখেন পাশে যদি আরেকটা মোবাইল থাকে, একটু সরাই রাখেন, তাহলে ভালো হবে। এটা আমি একটু পড়ে দেই। দেখেন এইখানে প্রথম এই প্যাসেজটা দেখেন, সব প্রেজেন্ট টেন্সে ছিল। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই স্টার্ট মাই ওয়ার্ক, দেন আই টেক লাঞ্চ, আই কাম ব্যাক ফ্রম অফিস এট 5 p.m, আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। এই বাক্যগুলো সব প্রেজেন্ট টেন্সে। আর এখানে দেখেন ওই একই ডেইলি অ্যাক্টিভিটিস কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করে বলা হয়েছে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। এটা একটা ভালো সেন্টেন্স, এটা মুখস্থ করে রাখবেন। এর অর্থ কি জানেন? আই এম সাকিব বিফোর ইউ, আপনাদের সামনে আমি সাকিব। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, দেন আই ব্রাশড মাই টিথ, then I washed my face and took ablution for Fajr prayer. After that, I did some exercise. Then I refreshed myself and took breakfast. Then I got ready to go to office and college. I started my work. দেখেন স্টার্টটা কিন্তু started my work। হ্যাঁ, তো এইটা ব্যবহার করে এই ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনাকে বলতে হবে। এইখানে আরো একটা কাজ রয়েছে, দেখেন এই শীটটা আজকে আমি এক্ষুনি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে পড়বেন। হোয়াট উইল ইউ ডু টুমরো or what will your activities be tomorrow, আপনার আগামীকালকের ইয়েটা কেমন হবে। অর্থাৎ প্রথমটা ছিল আপনি প্রতিদিন কি কি করেন, এইটা হচ্ছে আপনি গতকাল কি কি করেছিলেন, আর এইটা হচ্ছে আপনি আগামীকাল কি কি করবেন। অর্থাৎ একটা গত হয়ে গেছে, একটা আজকের, আর একটা হচ্ছে ফিউচার টেন্সের আগামীকালকের। এইভাবে আমরা বিভিন্ন সময়কে মেইনটেইন করে এবং সঠিক টেন্সের ব্যবহার করে করে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে খুব সহজে যে কোনো বিষয়ের উপর স্পিকিং করতে পারি। উপরের প্রেজেন্টেশন গুলোতে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে সাবজেক্ট এবং এক্সটেনশনের সেম ব্যবহার আছে, শুধু ভার্বের পরিবর্তনের মাধ্যমে আমাদের কথার যে পরিবর্তন হয় সেইগুলো আমরা ইংলিশ স্পিকিং এর উপরে ব্যবহার করব। তাহলে আমরা দ্রুত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবো। অর্থাৎ এখানে আপনাদেরকে এইভাবে কিন্তু এই প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। তাহলে কি হবে?
আমরা দ্রুত এই ভাষায় কথা বলতে পারবো। আমি আজকে আরো একটা বিষয় আপনাদের দেখাবো। সেই বিষয়টা সেই বিষয়টা হচ্ছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। একটা শীট কমপ্লিট করলাম, আরেকটা শীট আমরা এখন দেখব। সেটা হচ্ছে এই দেখেন, সেন্টেন্স কম্পোনেন্ট। কি বলে বলেন তো? সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপাদান। এরকম রিপিট হচ্ছে কেন? আপনাদের কারো পাশে একই সঙ্গে দুইটা ফোনে নেট চালু আছে মনে হয়, দেখেন তো। হুম, এরকম হবে কেন? আচ্ছা, যাই হোক। স্যার সে আমারটা তো ঠিক আছে। হ্যাঁ, মিম আপু একটু খেয়াল করেন, একটা ডিভাইসে নেট চালু রাখেন, দুইটা রাখলে এটা খেয়াল রাখেন। স্যার এখন ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। তাও তো আবার ঠিক ঠিক হলো না। আছে, তাও হইতেছে। হুম, কি করা যায়? আচ্ছা, আপনারা একটু মিউট রাখতে লাগেন, প্রশ্ন করার সময় প্রশ্ন করবেন, সমস্যা নেই। দেখেন, কম্পোনেন্ট অফ সেন্টেন্স। আমরা কথা বলতে গেলে বাক্য ব্যবহার করি, তাই না? এই যে আমি কথাগুলো বলছি, 1-1.5 ঘন্টার একটা ক্লাস নিব, তো এখানে কি কয়েকটি কথার সমষ্টিতেই কিন্তু আমার একটা ক্লাস, কয়েক শত বাক্য আমি আপনাদেরকে সামনে তুলে ধরছি। তো এই বাক্য, কম্পোনেন্ট অফ সেন্টেন্স, বাক্যের উপাদান কি কি একটু খেয়াল করবেন। বলা হচ্ছে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, বাক্যের উপাদান। এই লেসনটিতে আমরা বাক্যের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। উপাদান বলতে এখানে আমরা যে কোনো বাক্য তৈরি করতে যে স্ট্রাকচার বা গঠন কাঠামো ব্যবহার করি, সেইগুলোর বিভিন্ন নাম থাকে। আমাদের এগুলো জানা খুবই প্রয়োজন। এগুলো জানতে পারলে খুব সহজেই আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো এবং তার সুস্পষ্ট অর্থ দিতে পারবো। তাছাড়া কিভাবে যে কোনো সেন্টেন্সকে ছোট বা বড় করা যায় সেগুলো সম্পর্কে জানতে পারবো। আমরা জানি আমাদের যে কোনো সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের জানতে হবে। দেখেন, আমি একটু আগে বলেছিলাম আপনাদের, আমি এইটা শিখাবো। সাবজেক্ট কাকে বলে? দেখেন, সাবজেক্ট কাকে বলে, কিভাবে তৈরি হয়। ভার্ব কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করা যায়। অবজেক্ট কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করতে হয়। কমপ্লিমেন্ট কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করতে হয়। অ্যাডভার্বিয়ালস কাকে বলে, কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এই সমস্ত শব্দগুলো মূলত সেন্টেন্স কম্পোনেন্ট। এই শব্দগুলো মূলত সেন্টেন্স কম্পোনেন্ট। একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন, সাবজেক্ট, প্রতিটি বাক্যে সাবজেক্ট ভার্ব বা ক্রিয়াপদ থাকে। প্রতিটি বাক্যেই ভার্ব বা ক্রিয়াপদ থাকে, যার দ্বারা কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। কিন্তু কর্তৃত্ব শূন্য বা একা কোনো কাজ করা হয় না। বাক্যে অবশ্যই একটা গুরুত্ব থাকতে হবে। সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই দেখেন, এই সংজ্ঞাটা আপনি যে কোনো কাউকে, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, একটু শুনে দেখবেন, বলবেন তো, তাদের কাছে প্রশ্ন রাখবেন যে আপনি বলেন তো সাবজেক্ট কাকে বলে, সংজ্ঞাটা কি, দেখি তারা কি বলে। তো সাবজেক্টের সংজ্ঞাটা দেখেন আমরা আজকে শিখে নিব। বাক্যে অবশ্যই একটা কর্তৃত্ব থাকতে হবে। সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যা ভার্বের উপর প্রভাব থাকে। সাবজেক্টের সংজ্ঞা কি দিয়েছি? বাক্যে অবশ্যই একটা কর্তৃত্ব থাকতে হবে। সাবজেক্ট বা কর্তা বলতে সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় যা ভার্বের উপর প্রভাব ফেলে। এখন আপনারা বলতে পারেন, স্যার এই সংজ্ঞা শিখে আমাদের কি লাভ হবে? ইংরেজি কথা বলার জন্য এই সাবজেক্টের সংজ্ঞা কেন শিখবো? এর একটা প্রয়োজনীয়তা আছে। প্রয়োজনীয়তাটা কি জানেন? যদি আপনি সাবজেক্ট না চিনতে পারেন, আপনি বাক্য সাজাতে পারবেন না। একটা বাক্য গঠন করতে গেলে প্রথমে কি আনতে হয়? সাবজেক্ট। যদি বলি রনি ফুটবল খেলে, এখানে আপনাকে সাবজেক্টটা আগে খুঁজে বের করতে হবে। ভার্বের কাছে প্রশ্ন করেন তো, কে ফুটবল খেলে? উত্তর আসবে রনি ফুটবল খেলে। এই জন্য সাবজেক্ট খুঁজে বের করাটা অতীব জরুরি। ওই যে কেবল একটা বাক্য বলেছিলাম, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। অনেকগুলো বাংলা ওয়ার্ড আছে ছোট ছোট। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন, 7টি ওয়ার্ড রয়েছে, 7টি, তাই না? এর ভিতরে সাবজেক্ট বা কর্তা হচ্ছে শিক্ষকরা। যদি বলা হয় ছেলেরা মাঠে ফুটবল খেলছে 2 ঘন্টা ধরে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, অনেক বড় একটা কথা। ছেলেরা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছে। এখানে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সাবজেক্টটা খুঁজে বের করার ক্ষমতা অর্জন করতে হবে। তাই এইটাই হচ্ছে সেই সাবজেক্ট। দেখেন, সাবজেক্ট বা কর্তা বলতে বোঝায় যে ক্রিয়া সম্পাদন করে। মিম ভাত খায়,
খাওয়া কাজটি কার দ্বারা হয়? মিমের দ্বারা। এই জন্য মিম এখানে হচ্ছে সাবজেক্ট। মিম এখানে কি হবে? সাবজেক্ট। যে শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে কোনো বাক্য শুরু হয়, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাক্যের সর্ববামের শব্দগুচ্ছই হচ্ছে শব্দগুচ্ছ। সর্ববামের, যেমন মিম ইটস রাইস, এখানে সর্ববাম পাশে বা শুরুতে কে রয়েছে? মিম। এই মিম হচ্ছে সাবজেক্ট। দেখেন যেভাবে শিখাচ্ছি, আমার মনে হয় জীবনে কোনোদিন সাবজেক্ট বের করা আর ভুল হবে না। এটা হচ্ছে সাবজেক্ট, যে ক্রিয়া সম্পাদন করে। যেমন মিম আপু ভাত খায়, খাওয়া কাজটা কে করে? মিম করে। মিম এখানে সাবজেক্ট। অথবা এটাও যদি না বুঝতে পারেন, সর্বপ্রথমে যে লোকটা দাঁড়িয়ে থাকে তাকে সাবজেক্ট বলে। রনি ফুটবল খেলে, এখানে প্রথমে কে রয়েছে? রনি। চোখ বুঝে মনে করবেন এই রনি হচ্ছে সাবজেক্ট। রনি হচ্ছে সাবজেক্ট, এটা মনে করবেন। হুম। এইবার দেখেন, এই যে রুমা ইজ ডুইং হোমওয়ার্ক, রুমা তার বাড়ির কাজ করছে, এখানে সর্ববামে কে রয়েছে? রুমা। রুমা হচ্ছে সাবজেক্ট। দি ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি, আমটা খুব সুস্বাদু, এখানে সাবজেক্ট কোনটি? দা ম্যাঙ্গো। কেন? কারণ দা ম্যাঙ্গোটা সর্ববামে রয়েছে, সর্বপ্রথম। এরপর দেখবো অবজেক্ট বা কর্ম কাকে বলে। কি বলবো বলেন? স্যার এই যে দা ম্যাং, এই দাটা কই থেকে আসে স্যার? সুন্দর, ভালো ভালো প্রশ্ন করেন। মিমাপুকে অনেক ভালো লাগে আমার। এই প্রশ্ন করতে হবে। এই যে বলছে কি, এই যে দা ম্যাঙ্গো, এখানে এর বাংলাটা কি দাঁড়ায় জানেন? বাংলাটা যদি এখানে লিখি, বাংলাটা হবে, নাম কি হ্যাঁ, আমটি। আমটি আমটি খুব সুস্বাদু। তাহলে এই যে আমটি, এই টি মানে হচ্ছে দি। দি মানে অর্থাৎ বাংলায় যদি টি, টা, খানা, খানি, টি টা খানা খানি, এইগুলা থাকলে ইংরেজিতে দি আসে। ওই যে আমটি খেতে সুস্বাদু, ওই আমটি, ওর জন্য এখানে দি বসেছে। যদি বলতাম আম সুস্বাদু, তখন হতো ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি। হ্যাঁ। যদি বলা হয় আমার জামাটি খুব সুন্দর, তাহলে দ্য শার্ট আই হ্যাভ বট, আমি যে জামাটি কিনে। যদি বলা হয় কলমটি, দা পেন, জামাটি, দা শার্ট, কম্পিউটারটি, দা কম্পিউটার, লোকটি, দা ম্যান। ঠিক আছে, অর্থাৎ ওই যে টি রয়েছে না, ওর জন্য দি ব্যবহার করতে হবে। এবার দেখেন অবজেক্ট বা কর্ম কিভাবে খুঁজে বের করব। সাধারণত কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা, অর্থাৎ হট বা হুম দ্বারা, কাকে প্রশ্ন করবেন? ভার্বের কাছে প্রশ্ন করবেন ইংরেজিতে হট অথবা হুম দ্বারা। অথবা বাংলায় হট মানে হচ্ছে কি, আর হুম মানে হচ্ছে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাকে কি বলে বলেন? অবজেক্ট বলে। দেখেন এই যে একেবারে প্রাইমারি লেভেলের যে জ্ঞান না, এটা কোনো কোচিং এ অনলাইন অফলাইন কোথাও এইভাবে পড়ায় না। কারণ সব স্যারেরা মনে করে কি ছেলেমেয়েরা এটা জানে, কিন্তু আসলে এটা কিন্তু ছেলেমেয়েরা জানে না। আর এই জায়গাটা কাঁচা থেকে যায় বিধায় আমরা ওই অ্যাডভান্স লেভেলের গ্রামারটার ওগুলা পারি না। এইভাবে আপনাদের আমি 6টা 7টা ক্লাসের মাধ্যমে আগে ভালো করে পাকা করে তুলবো, দেখবেন আপনাদের ইংলিশে কোনো জড়তা থাকবে না। তো বলা হচ্ছে এখানে অবজেক্ট বা কর্ম বের করবো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এই গেভ মানে দেওয়া, এর কাছে প্রশ্ন করেন কি দিয়েছিল? কলম। তাহলে কলমটা এখানে অবজেক্ট। আবার এই মি কেও প্রশ্ন করা যায় হুম দ্বারা, কাকে দিয়েছিল? আমাকে, মি মানে আমাকে, তাহলে এখানে দুইটা অবজেক্ট। এই বাক্যটায় ডাবল অবজেক্টের বাক্য বলা হয়, মি একটা, পেন একটা। তাহলে আমরা অবজেক্ট বের করা শিখে গেলাম। অবজেক্ট আবার দুই প্রকার, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। মি এ পেন, এখানে ভার্ব টু মানে ভি টু ব্যবহার করা হয়েছে, এখানে হি বসছে এই জন্য। না, এখানে বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই বাক্যটার বাংলাটা হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছিল, এই জন্য এখানে গেভ হয়েছে। যদি বলতাম সে আমাকে একটা কলম দেয়, তখন এখানে কিন্তু গিভস হতো, হি গিভস মি এ পেন। সে আমাকে একটা কলম দিবে, তখন হতো হি উইল গিভ মি এ পেন। কি হতো বলেন? হি উইল হি গিভ উইল। মি। তো এই অবজেক্ট আবার দুই প্রকার, এটা আমরা পরে অবজেক্টের একটা ক্লাস রয়েছে সেটাতে শিখতে পারবো যে ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা রয়েছে ডিরেক্ট অবজেক্ট যেটা বস্তুবাচক অবজেক্ট। হ্যাঁ, এটা আমরা পরে দেখব। তো এইটার পরে আমরা দেখব হচ্ছে আহ, এটার পরে আমরা দেখব ভার্ব। ভার্বের সংজ্ঞাটা এখানে কি দেওয়া আছে? হুম দ্বারা ইনডিরেক্ট অবজেক্ট, আচ্ছা ভার্বের সংজ্ঞাটা ওইভাবে দেওয়া নেই। ভার্বটা বের করবেন কিভাবে? যেমন এই যে বাক্যটা দেখেন, রুমা ইজ ডুইং হোমওয়ার্ক, এখানে সাবজেক্ট কে বলেন তো? রুমা। তো সাবজেক্ট বা কর্তার কাছে যদি কি দ্বারা প্রশ্ন করা হয়? হট দ্বারা, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে এইটা হচ্ছে ভার্ব।
রুমার কাছে প্রশ্ন করেন, যদি বলা হয় রুমা ইজ ডুইং হোমওয়ার্ক, রুমা বাড়ির কাজ করছে, সাবজেক্টের কাছে প্রশ্ন করেন রুমা কি করছে, উত্তর আসবে রুমা বাড়ির কাজ করছে। এই যে রুমা কি করে, রুমা বাড়ির কাজ করে। আমি ভাত খেয়েছি, তাহলে আমি কি খেয়েছি, আমি ভাত খেয়েছি। কে খেয়েছে, আমি খেয়েছি। আমি কি করেছি, আমি খেয়েছি। অর্থাৎ এখানে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, এইটা হচ্ছে ভার্ব। তো আমরা ভার্ব বের করা শিখলাম, আমরা অবজেক্ট বের করা শিখলাম, আমরা প্রথমে সাবজেক্ট বের করা শিখেছি। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। এখন দেখেন আমরা এইটাও শিখবো, সেটা হচ্ছে এই যে জায়গাটা নাম্বার জেন্ডার কেস। ওই যে একটু আগে আপনি বলছিলেন স্যার এখানে এস হলো কেন, রুমা ইটস রাইস, তো ওখানে রুমা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য দেখেন ওই যে সিঙ্গুলার নাম্বার বললাম না, রুমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই নাম্বারটাও আমাদেরকে শিখতে হবে। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এরপর জেন্ডার রয়েছে, কেস রয়েছে, তাই না? এইগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। তো এইটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। এইটা আমি আজকে পড়ালে একসঙ্গে বেশি কিছু আপনাদের মাথায় যদি আমি ইনপুট করি, আপনারা ধরে রাখতে পারবেন না, সব আউটপুট হয়ে যাবে, বেরিয়ে যাবে। এই নাম্বার জেন্ডার কেস অতি সহজ, আমরা 3-4 এগুলো পড়েছিলাম, একটু দেখে রাখবেন। এইটা আমি আবার আগামীকাল ক্লাসে, আগামীকাল 10টায় ক্লাস নিব, এগুলো আমি আপনাদেরকে পড়াইয়ে সুন্দর করে বুঝাই দিব। নাম্বার কাকে বলে, জেন্ডার কাকে বলে, কেস কাকে বলে। এগুলো কিন্তু দেখেন আমরা প্রাইমারি লেভেলে বা 6-7-এ পড়েছি, একবার হলেও পড়েছেন, কিন্তু এখন আবার একটু রিভিশন দিলে এটা আপনার মনে আরো ভালোভাবে গেথে গেথে যাবে। অতএব এইটা, হ্যাঁ, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আরো একটা শীট আমি পাঠিয়ে দিচ্ছি, সেই হোমওয়ার্কটা থাকবে আপনাদের এই যে জায়গাটা টেন্স রিলেটেড। দেখেন এই বাক্যগুলো এখান থেকে আপনারা ডে 4 করে রাখবেন। ডে 4 এটা খুব সহজ আছে, এই ডে 4টা করবেন। এই যে দেখেন, ডাক্তার অস্ত্র যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, ডে 4-এর 4 থেকে করবেন। করিম বাঁশি বাজাবে, রনি ডাক্তার হবে। তোমরা এখন লিখবে, 1 ঘন্টা সময় লাগবে। আমি শিক্ষক হইব, আমি আগামীকাল খুলনায় যাব, তুমি পরীক্ষায় পাশ করবে। যেগুলো পারবেন সেগুলো করবেন, আর যেগুলো না পারবেন সেগুলো আমি আপনাদের করে দিব। এইটা আজকে একটু করে রাখবেন। এবং আজকে যা যা ক্লাস নিলাম, এই ক্লাসটা ক্লাস রেকর্ড এবং পিডিএফ এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনারা এগুলো একটু দেখবেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। মিম আপু বুঝতে পেরেছেন, ইয়াসিন ভাই? জি স্যার। আমাদের কি কি শিখতে হবে তার উপর একটা ধারণা দিলাম। তো আমি আগামীকাল ক্লাসে ওই যে 7টা জিনিসের একেবারে শেষের দিক থেকে শুরু করবো, অর্থাৎ প্যাসিভ ভয়েসটা আগামীকাল বুঝাবো, সঙ্গে নাম্বার, পার্সন, জেন্ডার, এইগুলাও কিন্তু থাকবে। দেখবেন আপনার